সরাসরি আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, রবিবারই রাজ্যে নির্বাচন কমিশনের টিম আসবে, ফুল বেঞ্চ সোম মঙ্গলবার বৈঠক করবে। সামনে রয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্ণা মঞ্চে। দেখো, খুব তাৎপর্যপূর্ণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান, কারণ এমন একটা সময়ে তিনি এই অবস্থানটা করছেন যখন 60 লক্ষ ভোটার তাদের নাম বিবেচনাধীন রয়েছে, 63 লক্ষ ভোটারকে তাদের বাদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা এই তিনটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে সবচেয়ে বেশি ভোটার তারা বিবেচনাধীন রয়েছেন এবং বাদ পড়েছেন। শুধুমাত্র ওই তিনটি জেলায় 24 লক্ষ ভোটার তারা বিবেচনাধীন রয়েছেন এবং 6.5 লক্ষ ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি 5টি জেলার কথা আমরা ভাবি, যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং 2 চব্বিশ পরগনা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35 লাখ ভোটার তাদের নাম বিবেচনাধীন রয়েছে এবং 23 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ যে একেবারে ষড়যন্ত্র করে সংখ্যালঘু ভোটার, প্রান্তিক শ্রেণীর মানুষ, গরিব মানুষ যাদের অনেকের কাছে নথি নেই, তারাই হচ্ছে টার্গেট। এবং সেই কারণে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জায়গায় এমন কিছু বিধানসভা নির্বাচন রয়েছে, এমন বিধানসভা আসন রয়েছে যেখানে দেখা যাচ্ছে গতবার বিজেপি যে সংখ্যক ভোটে তারা হেরেছে তারও অধিক সংখ্যক ভোট সেখানে আনা হয়েছে বিবেচনাধীনের তালিকায়। ফলে গোটা বিষয়টা কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ, এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং দেখো যে ধর্ণা অবস্থান যেখানে হচ্ছে সেখানে লেখা রয়েছে এসআইআর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে এই ধর্ণা অবস্থান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক এই মেট্রো চ্যানেল, যে মেট্রো চ্যানেলে তিনি 26 দিন অনশন করেছিলেন 2006 সালের ডিসেম্বর মাসে, 20 বছর পর সেই ঐতিহাসিক মেট্রো চ্যানেলকেই তিনি বেছে নিয়েছেন অবস্থান ধর্ণার জন্য এবং তার প্রতিবাদ আন্দোলনকে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। এই ধরনের অবস্থানের মূল কারণ মূলত 3টি বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে এই আন্দোলনকে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া এবং ভোটের মুখে তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা রাখা, কমিশন এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ জারি রাখা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এসআইআর যে সময় থেকে শুরু করা হয়েছে সেটা খুবই অল্প সময়, এই সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কখনোই পূর্ণ করা সম্ভব নয় এবং কার্যত আমরা বাস্তবে দেখছি সেটাই হতে চলেছে। কারণ আগামী 7ই মের মধ্যে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই যেটা বলছিলাম 1,23,000 ভোটারের ভাগ্য চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে 7ই মের মধ্যে যদি এদের ব্যাপারে কোনো নিষ্পত্তি না করা যায়, সেক্ষেত্রে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কারণ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো পথ থাকবে, আইদার বৈধ ভোটারকে বাদ দিয়ে তাকে ভোটে যেতে হবে, অথবা বৈধ ভোটারদের বিষয়টি নিষ্পত্তি করা, বিচারপতিদের ভোটারদের বিষয়টি নিষ্পত্তি করার পর তাকে ভোটে যেতে হবে। এবং যেটা মনে করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তৃণমূল অভিযোগ করছে যে গতকাল যেভাবে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে নতুন রাজ্যপাল RN রবিকে আনা হয়েছে, এটা বিজেপির অন্যতম বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ বলে তারা মনে করছেন। এবং ফলে এইরকম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও তার আন্দোলনের ধার এবং ভারকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাইছেন এবং সেই কারণে এখানে একটা বিশাল মঞ্চ করা হয়েছে। এবং এই মঞ্চতে আমরা এইরকমই একটা মঞ্চ আমরা 2006 সালে সিঙ্গুর আন্দোলনের সময় দেখেছিলাম। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন তাদের এই কর্মসূচি কতদিন চলবে। কিন্তু এখন অবধি তৃণমূল সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি যে আজকে রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আজকে ধর্মতলায় এই ধর্ণা অবস্থান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী কর্মসূচির ঘোষণা করবেন আর তারই অপেক্ষায় রয়েছেন সকলে। আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখলেন, মেট্রো চ্যানেলে তিনি পৌঁছে গিয়েছেন, ধর্ণা মঞ্চে তিনি উপস্থিত রয়েছেন এবং সেখানে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। তবে এই যে মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান, এটা নতুন নয়। এর আগে যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি, সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে মেট্রো চ্যানেলেই অনশন চালিয়ে গেছেন, টানা 26 দিনের অনশন চালিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হওয়ার পর 2019 সালেও মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের
বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্ণা চলেছিল। আর এবার এসআইআর এর চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে সেই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেই জানা যাচ্ছে। তবে এই ধর্ণা কতদিন চলবে সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপালের পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালে 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন চলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, RSS এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2 জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।